হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। এর আগের দিন আমরা বায়োলজি শুরু করেছিলাম এবং সেখানে কোষ অর্গানেলস মানে কোষ অঙ্গাণুগুলো পড়েছিলাম এবং কোষের নেক্সট পার্টটা আজকে আমরা কমপ্লিট করব এবং নেক্সট ডে আমরা কোষ বিভাজন করব এবং কোষ বিভাজন পড়ার পর পুরো কম্বাইন্ড নোটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আকারে দিয়ে দেবো। যারা তোমরা নোট বানাচ্ছ তারা তো খুবই ভালো করছো, আর যারা নোট বানাবে না মনে করছো তারা সেই পিডিএফটা দেখে পড়ে নিতে পারো। পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখান থেকে যারা টেলিগ্রামে আছো তারা তো আছো, আর যারা জয়েন করোনি এখনও তাদেরকে বলবো জয়েন করে নিতে। তো আপাতত আমরা কোষ অর্গানেলস মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম বা ভ্যাকিউলস, গলজি বডি, এগুলো সমস্ত কিছু পড়েছিলাম। তো আমি এর আগের দিন তোমাদেরকে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে আমি কোনো প্রিপারেশান না নিয়েই পড়িয়েছিলাম, কোনো আগে থেকে কিছু লিখে নিয়ে আসিনি। তো সেই কারণে একটা পয়েন্টস স্কিপ হয়ে গেছিলো। তো সেটা হচ্ছে যে কোষকে আমরা কি বলি, সেটা হচ্ছে গঠনগত, কার্যগত বা বায়োলজিক্যাল ইউনিট অফ বডি। মানে কোষকে যদি আমরা রিপিট করতে থাকি তাহলে আমরা একটা বডি পাবো, তাই কোষকে আমরা স্মলেস্ট ইউনিট অফ বডিও বলে থাকি। তো এই পয়েন্টটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো আজকে আমি প্রপারলি পুরো যে পয়েন্টসগুলো পড়াবো সেই পয়েন্টসগুলো লিখে নিয়ে এসেছি। এটা খুব তাড়াতাড়িও পড়ানো হবে এবং তোমাদের টাইমটাও বেঁচে যাবে, যে লেখার জন্য যে এক্সট্রা সময়টা লাগছিল সেই সময়টা লাগবে না। তো কোষকে গঠনগত, কার্যগত এবং বায়োলজিক্যাল ইউনিট বলি। কেন বলি? কারণ দেখো, স্ট্রাকচারাল ইউনিট বলা হয় তার কারণ হচ্ছে কোষকে যদি আমরা রিপিট করতে থাকি তাহলে আমরা ফুল একটা বডি পেয়ে যাব। আর কার্যগত কেন? কারণ একটা বডি যে কাজ করতে পারে, একটা ইউনিট সেলও সেই সেম কাজটা করতে পারে। যে ক্ষেত্রে এককোষী প্রাণীদের ক্ষেত্রে দেখবে তাদের একটা মাত্র কোষ থাকে, আর কিচ্ছু থাকে না। তো সেক্ষেত্রেও তারা যে সমস্ত মানে জীবন ধারণ করতে পারে, তারাও হচ্ছে জীবন লাইফ কাটাতে পারে, সেই রকম পুরো একটা বডিও যে লাইফ কাটাতে পারে। তো কার্যগত একক মানে পুরো বডি যে কাজ করে কোষও সেই কাজ করে। মানে যেমন আমরা নাক এবং ফুসফুসের সাহায্যে শ্বাস নিই, সেরকম কোষ মাইটোকন্ড্রিয়ার সাহায্যে শ্বাস নেয়। আমাদেরকে যেমন নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন, সেরকম কোষকে নিয়ন্ত্রণ করে কোষের নিউক্লিয়াস। তো পুরো কাজটা একটা বডি যে কাজ করে সেই কাজটাই কোষ করে। তো সেই কারণে কোষকে আমরা কার্যগত একক বলি। এবং বায়োলজিক্যাল ইউনিট তো আমরা বলি কারণ জৈবিক যে সমস্ত কিছু কাজকর্ম করছি সেটা একটা সেল করতে পারছে। তো সেই কারণে কোষকে আমরা স্মলেস্ট ইউনিটও বলে থাকি। স্মলেস্ট মানে সব থেকে ছোট ইউনিট বা একক বলে থাকি, ইউনিট বা একক বলে থাকি। তো এই পয়েন্টটা আমি এর আগের দিন বলতে ভুলে গেছিলাম, তো আজকে আমি মেনশন করে দিলাম। তো যারা কমেন্টে বলেছিলে তো তাদেরকে থ্যাংক ইউ আমার এই পয়েন্টটাকে তুলে ধরার জন্য। তো এখানে দেখো, নেক্সট আমি আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রাণী দু ধরনের, প্রাণী বা উদ্ভিদ দু ধরনের হতে পারে। সেটা হচ্ছে এককোষী আর বহুকোষী। এককোষী মানে কি? যাদের মধ্যে মাত্র একটাই কোষ থাকবে, মানে একটা কোষ দিয়েই যেটা তৈরি সেটা হচ্ছে এককোষী। যেমন নীলাভ, সবুজ শৈবাল, অ্যামিবা এবং কিছু ব্যাকটেরিয়াও আছে যারা একটা কোষ দিয়ে তৈরি। তো সেগুলোকে আমরা এককোষী প্রাণী বলবো। আর অনেকগুলো কোষ দিয়ে তৈরি তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো বহুকোষী প্রাণী। এবং এই বহুকোষী প্রাণীগুলোর মধ্যে সাপ, ব্যাঙ, মানুষ, গরু, ছাগল, পাখি সমস্ত কিছুই চলে আসবে। এবার দেখো, কোষ যদি আমি কি বললাম যে কোষ হচ্ছে কার্যগত বা গঠনগত একক। অনেকগুলো কোষকে রিপিট করলে মানে অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? কলা। এবং অনেকগুলো কলা মিলে তৈরি হয় একটা অঙ্গ। আর অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র। এবং অনেকগুলো তন্ত্র মিলে তৈরি হয় তোমার একটা হচ্ছে বডি বা মানব শরীর। বডি বা শরীর যাকে আমরা বলি। এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, অনেকগুলো কোষ যদি আমি অ্যাড করি তাহলে একটা তৈরি হয় কলা বা টিস্যু। এবং অনেকগুলো টিস্যু অ্যাড করে তৈরি হয় কি? একটা অঙ্গ। এবং অঙ্গগুলো যেরকম ধরে নাও একটা লিভার, ফুসফুস, হৃৎপিণ্ড, তো এরকম। আর অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র। যেমন লিভার, অগ্নাশয়, পিত্তথলি, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক নালী, এই সমস্ত কিছু মিলে যেমন পৌষ্টিকতন্ত্র তৈরি হয়। তারপর হার্ট সিস্টেমের জন্য শ্বসনতন্ত্র তৈরি হয়। তারপর কিডনি, এই সমস্ত নেফ্রন, কিডনি, তারপরে আরও যে সমস্ত পোর্শনগুলো আছে সেগুলো নিয়ে একটা হচ্ছে তোমার যেমন রেশনতন্ত্র সৃষ্টি হয়। এবং অনেকগুলো তন্ত্র মিলে আলটিমেটলি একটা বডি বা শরীর তৈরি হয়। তো আলটিমেট যেটা সব কিছুকে তৈরি করছে সেটা হচ্ছে কোষ। সেই কারণেই আমরা কোষকে ইউনিট অফ সেল বলে থাকি। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে
কোষের মধ্যে বিভিন্ন রকমের অংশ দেখা যায়। সেই অংশগুলো কি কি? সেই অংশগুলোর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে সিলিয়া বা ফ্ল্যাজেলা। তো এই সিলিয়া বা ফ্ল্যাজেলা হচ্ছে একটা হেয়ার লাইক স্ট্রাকচার, মানে চুলের মতো অংশ। তো এগুলো কোষের বাইরের দিকে থাকে, বাইরের দিকে এইভাবে সিলিয়া বা ফ্ল্যাজেলাগুলো থাকে। তো এই বাইরের দিকে যে সিলিয়া বা ফ্ল্যাজেলা থাকে, এটা শুধুমাত্র প্রাণী কোষে দেখা যায়, কোনো রকম উদ্ভিদ কোষে দেখা যায় না। তো এটা একটা পয়েন্ট তোমার ভালো করে খেয়াল রাখবে, যে সিলিয়া বা ফ্ল্যাজেলা অনলি প্রাণী কোষে দেখা যায়, উদ্ভিদ কোষে দেখা যায় না। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট পয়েন্টটা বলি, যে কোষের বাইরে অবস্থিত। তো কোষের বাইরে অবস্থিত এটা বললাম। এবার দেখো এরা কি কাজে সাহায্য করে। সিলিয়া বা ফ্ল্যাজেলা কোষকে মুভমেন্ট করতে, মানে কোষকে একটু হলেও নড়াচড়া, এখান থেকে জাস্ট একটু মুভমেন্ট করতে, নড়াচড়া করতে কোষকে সাহায্য করে। এছাড়া কি করে, কোষের বাইরে যদি কোনো জলীয় বা তরল জাতীয় পদার্থ থাকে তাহলে সেগুলোকে শোষণ করে নেয়। তার মানে হচ্ছে খাদ্য শোষণ করতে সাহায্য করে। তাহলে সিলিয়া ফ্ল্যাজেলার কাজ কি? সিলিয়া বা ফ্ল্যাজেলার কাজ হচ্ছে কোষকে মুভমেন্ট বা গতি প্রদান করা আর খাদ্য শোষণে সাহায্য করা। আর সিলিয়া বা ফ্ল্যাজেলার মধ্যে কে বড়? সিলিয়া একটু বড় আকৃতির হয় আর ফ্ল্যাজেলা একটু ছোট আকৃতির হয়। তো বড় আকৃতির যে হেয়ার লাইক স্ট্রাকচারগুলো সেগুলো হচ্ছে ফ্ল্যাজেলা, আর ছোট আকৃতির যে স্ট্রাকচার সেটা হচ্ছে সিলিয়া। তো এটা জাস্ট মনে রাখবে। আর সিলিয়া ফ্ল্যাজেলা শুধুমাত্র প্রাণী কোষে থাকে, এটাও মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট আমরা চলে আসবো প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, কিছু অ্যালগিতে দেখা যায়, আর কিছু ব্যাকটেরিয়াতেও দেখা যায়। তো যে সমস্ত ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে পারে বা নিজে খাদ্য তৈরি করতে পারে, সে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্লাস্টিড থাকে, বা যেটাকে আমরা ক্লোরোপ্লাস্ট যেটা আমরা মেনলি বলি। এছাড়া উদ্ভিদ কোষে মেনলি সমস্ত উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। আর আমরা একটা জিনিস দেখেছিলাম যে নিউক্লিয়াস ছাড়া মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ থাকে। তো প্রাণী কোষে যে মাইটোকন্ড্রিয়া থাকে তার মধ্যে ডিএনএ থাকে। তো সেই রকম উদ্ভিদ কোষে প্লাস্টিডের মধ্যেও ডিএনএ থাকে। তো প্লাস্টিডের মধ্যে ডিএনএ থাকে, এটা একটা ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গ্রানা বা স্ট্রোমা লাইক স্ট্রাকচারগুলো কোথায় দেখা যায়। তো গ্রানা বা স্ট্রোমা যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো তোমাদের প্লাস্টিডে দেখা যায়। যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া আমরা কি দেখেছিলাম, ক্রিস্টির গঠন দেখেছিলাম। আর প্লাস্টিডের ক্ষেত্রে গ্রানা বা স্ট্রোমা তোমার থাকে। এবার নেক্সট হচ্ছে প্লাস্টিড কী কাজে লাগে। প্লাস্টিড এনার্জি তৈরি করে, যেমন মাইটোকন্ড্রিয়া এনার্জি তৈরি করছিল। এছাড়া প্লাস্টিড খাবার তৈরি করতে পারে, কিন্তু মাইটোকন্ড্রিয়া খাবার তৈরি করতে পারে না। তো এটাই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে পার্থক্য, যে মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র এনার্জি তৈরি করতে পারে গ্লুকোজ তৈরি করার মাধ্যমে, কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে না, কিন্তু প্লাস্টিড খাবার তৈরি করতে পারে। আর দেখো প্লাস্টিড আমরা জানি কি 3 ধরনের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, নেক্সট হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর 3 নম্বর হচ্ছে লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টটা হচ্ছে উদ্ভিদের পাতাতে থাকে, এবং এটা কি কালারের হয়? এটা হয় তোমার গ্রিন বা সবুজ রঙের, এবং এরাই হচ্ছে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে। তো খাদ্য তৈরি করতে কোন ধরনের প্লাস্টিড হেল্প করে? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট হেল্প করে খাদ্য তৈরিতে। এবং এটা কোথায় থাকে? গাছের পাতা বা গাছের ডালেও থাকতে পারে, বা গাছের কাণ্ডেও থাকতে পারে। তো এই যে সমস্ত গাছের কাণ্ড সবুজ, যেমন যদি ডাঁটা, যেটা তোমরা ডাঁটার শাক বা কিছু ধরনের যদি খেয়ে থাকো, তো ডাঁটার শাকের যে কাণ্ডটাও দেখতে পাবে সবুজ। তো সবুজ রঙটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে তৈরি হয়। তো সেই ক্লোরোপ্লাস্টের রঙই গ্রিন হয়, আর সেটা সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপন্ন করতে সাহায্য করে। তো ক্লোরোপ্লাস্ট তো খাদ্য তৈরি করলো। তো এই যে খাদ্যটা তৈরি করছে, যেমন গাছের ফল বা মানে ফল যেগুলো ধরছে সেগুলোকে রং কে দিচ্ছে? তো সেগুলোকে রং দেয় ক্রোমোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্টের অ্যাজ সাচ কোনো কাজ নেই, শুধুমাত্র রং প্রদান করাই হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ। সব প্রথমে দেখো টমেটোকে কোন মানে টমেটোর যে রং, সেই রংটা কোন ধরনের ক্রোমোপ্লাস্ট দেয়? লাইকোপিন নামক ক্রোমোপ্লাস্ট। তো এই ধরনের হচ্ছে তোমার পরীক্ষাতে আসবে, টমেটোকে রং প্রদান করে কোন ধরনের ক্রোমোপ্লাস্ট? লাইকোপিন। গাজরকে ক্যারোটিন, আর বিটকে বা বিটরুটকে ভিটামিন, আর ইয়েলো কালারটা কে প্রদান করে? জেন্থোফিল। আমি বাংলাতেও লিখে দিয়েছি, জেন্থোফিল হলুদ রং বা ইয়েলো কালারটা প্রোভাইড করে। আর এরপর নেক্সট চলে আসবো 3 নম্বর, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কোনো রং নেই, এটা হচ্ছে বর্ণহীন। এটা খাদ্য তৈরি করে না, কিন্তু খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। তো এটা মনে রাখবে, লিউকোপ্লাস্ট যে সে খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। আর লিউকোপ্লাস্ট কোথায় থাকে?
মূলে থাকে, মেনলি লিউকোপ্লাস্ট মূলে থাকে। যেমন ধরে নাও গাজর গাছ মূলে খাদ্য সঞ্চয় করে, তাহলে সেখানে লিউকোপ্লাস্টের পরিমাণ বেশি। তো লিউকোপ্লাস্ট মেনলি মূলে থাকে এবং গাছের মূল খাদ্য সঞ্চয় করে রাখে গাছকে প্রোটিন বা গাছকে বাঁচিয়ে রাখার জন্য। তো লিউকোপ্লাস্ট বর্ণহীন, ক্রোমোপ্লাস্ট রং প্রদান করে, আর হচ্ছে ক্লোরোপ্লাস্টের রং সবুজ, যেটা খাদ্য তৈরি করতে সাহায্য করে। মেনলি ক্লোরোপ্লাস্ট আমাদের গাছের পাতায় থাকে। এবার নেক্সট দেখো আমরা পড়বো ক্রোমোজোম। তো ক্রোমোজোমের স্ট্রাকচার খানিকটা এই টাইপসের হয়, এবং ক্রোমোজোম আমরা সবসময় জোড়াতে ক্যালকুলেট করি, জোড়াতে। এর কারণ হচ্ছে, একটা বিশেষ কারণ রয়েছে। দেখো, ক্রোমোজোম আমাদের মধ্যে 46টা থাকে বা 23 জোড়া, আমরা হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম আমাদের শরীরের মধ্যে, মানবদেহে থাকে। এবং ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম হচ্ছে ডিএনএ, আরএনএ আর জিন দিয়ে তৈরি। জিন হচ্ছে আমাদের বংশগতির একক। তো এই জিন বা ডিএনএ আরএনএ দিয়ে তৈরি হচ্ছে ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোমকে যদি আমি যেমন কোষকে যদি ভাঙি, তো কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস সমস্ত কিছু পাবো। সেই কারণে সেই একই রিজনে ক্রোমোজোমকেও যদি ভাঙি, তাহলে সেক্ষেত্রে আমরা ডিএনএ, আরএনএ এবং জিন পাবো। আর ক্রোমোজোম কোথায় থাকে? কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে এই ক্রোমোজোমগুলো তোমার হচ্ছে থাকে। তো ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ, আরএনএ আর জিন থাকে। আর মানবদেহে কতগুলো ক্রোমোজোম থাকে? 46টা বা 23 জোড়া। আর এবার দেখো মেলের মধ্যে মেল ফিমেল দুজনের মধ্যেই 46টাই ক্রোমোজোম থাকে, কিন্তু তার মধ্যে 44টা দুজনেরই সেম টাইপসের ক্রোমোজোম থাকে। আর দুটো ক্রোমোজোম যেটা আলাদা হয়, যেটা পুরুষ দেহে থাকে XY, এবং মহিলার ক্ষেত্রে থাকে XX। এটা আমরা যখন ক্রোমোজোম চ্যাপ্টার পড়বো, বা হচ্ছে ডিএনএ বা জিন চ্যাপ্টারটা পড়বো, সেখানে আমরা কমপ্লিট ডিসকাশনটা করব। এখানে জাস্ট জেনে রাখো, মেল এবং ফিমেলের 90 থেকে 95% বডি স্ট্রাকচার পুরো সেম। যেটুকু পার্থক্য হয় সেটুকু এই দুটো ক্রোমোজোমের জন্য, XY আর XX এর জন্য পার্থক্য হয়। তো এটা হচ্ছে আমরা যে জনন বা বংশগতি যে চ্যাপ্টারটা রয়েছে, তো সেই চ্যাপ্টারে আমরা পড়বো। তো এইটুকু জাস্ট জেনে রাখো, পার্থক্য এই দুটো ক্রোমোজোম XY এবং XX এর জন্য হয়। এবার নেক্সট দেখো, আমরা এখানে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা পড়বো। তো এখানে দেখো, দুটো আমি গোল মতো বৃত্ত নিয়েছি, এবং বৃত্তের মধ্যে যেগুলো দুটোর মধ্যেই অ্যাভেলেবেল, সেগুলোকে আমি মিডিলটাই রেখেছি। যারা ভেন ডায়াগ্রাম পড়েছো তারা ইজিলি বুঝতে পারবে। এই যে মিডিলে দুটো ইন্টারসেকশন পয়েন্টটা রয়েছে, ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে এরা প্রাণী কোষেও রয়েছে এবং উদ্ভিদ কোষেও রয়েছে। যেমন কোষপর্দা প্রাণী কোষেও থাকে এবং উদ্ভিদ কোষেও থাকে। মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে। রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম এবং ভ্যাকিউলস বা কোষ গহ্বর, সেটা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ বোধ ক্ষেত্রে থাকে। কিন্তু প্রাণী কোষের যে কোষ গহ্বর সেটা অনেকটা ছোট আকারে হয়, আর উদ্ভিদ কোষের যে কোষ গহ্বর সেটা হচ্ছে অনেকটা বড় আকৃতির হয়। এবং এই কোষ গহ্বরটা উদ্ভিদ কোষে বড় আকৃতি হয়, সেই কারণে উদ্ভিদ কোষের একটা স্পেসিফিক যে শক্তিশালী স্ট্রাকচার রয়েছে, এই কোষ গহ্বরটাও সেই জন্য অনেকটা দায়ী। তো এটা মনে রাখবে যে প্রাণী কোষের ক্ষেত্রে ছোট হয় আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা বড় হয়। আর সেল ওয়াল বা কোষপ্রাচীর সেটা হচ্ছে অনলি উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে সেল ওয়াল বা কোষপ্রাচীর থাকে না। এবার দেখো প্লাস্টিড, আমরা দেখেছিলাম যে প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে আর প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। সিলিয়া ফ্ল্যাজেলা শুধুমাত্র প্রাণী কোষে থাকে, কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। তো সিলিয়া ফ্ল্যাজেলাকে আমি প্রাণী কোষের স্ট্রাকচারে রেখেছি। আর একটা জিনিস, লাইসোজোমও উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। তো এটা মনে রাখবে, লাইসোজোম উদ্ভিদ কোষে থাকে না, অনলি প্রাণী কোষে লাইসোজোম থাকে। এবার নেক্সট যেটা পড়বো, সেলকে আমরা আরও দুটো প্রকারে ভাগ করব। সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর হচ্ছে একটা ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল যেটা হচ্ছে তোমার যেটাকে আমরা বলবো যে অনুন্নত সেল, আর ইউক্যারিওটিক সেল হচ্ছে উন্নত সেল। প্রোক্যারিওটিক সেল কাদের মধ্যে থাকে? সেগুলো হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, কিছু ব্যাকটেরিয়ার মধ্যেও প্রোক্যারিওটিক সেল। অ্যামিবারও সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল। অ্যামিবা একটা এককোষী প্রাণী, এটা পরীক্ষাতে বারবার আসে যে একটা এককোষী প্রাণীর উদাহরণ, তো সেখানে অপশনে অ্যামিবা থাকে, তো অ্যামিবা করে দেবে। আর প্রোক্যারিওটিক সেলটা ব্লু গ্রিন অ্যালগি, ব্যাকটেরিয়া, অ্যামিবা, কিছু ভাইরাস, তো এর মধ্যে
প্রোক্যারিওটিক সেল থাকে। এবং ইউক্যারিওটিক সেল তোমার হচ্ছে কী ধরনের হয়, ইউক্যারিওটিক সেল দুটো পার্টে ভাগ করা যায়, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এই দুটো পার্টে ইউক্যারিওটিক সেলকে আমরা ডিভাইড করতে পারি। তো এবার শুধু জাস্ট ডিভিশনটা দেখব। প্রোক্যারিওটিক কোষের আকারটা ছোট হয় এবং ইউক্যারিওটিক কোষের আকারটা বড় হয়। প্রোক্যারিওটিক কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না, মানে নিউক্লিয়াসের মধ্যে একটা যে নিউক্লিয়ার মেমব্রেন, এটা যদি নিউক্লিয়াস হয় এবং নিউক্লিয়াসের মধ্যে এটা জাস্ট নিউক্লিয়ার মেমব্রেন বা একটা পর্দা, যেটা নিউক্লিয়াসের মধ্যে সমস্ত বস্তুকে ওই পর্দার মধ্যে রাখে। তো প্রোক্যারিওটিক সেলে এই নিউক্লিয় পর্দাটা থাকে না, মানে ওদের প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটা এমনি জাস্ট ভেসে বেড়ায়। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে, প্রকৃত নিউক্লিয়াস থাকে, যার মধ্যে নিউক্লিয় পর্দাও থাকে। এছাড়া দেখো প্রোক্যারিওটিক কোষের নিউক্লিওলাসও থাকে না। আমরা কি দেখেছিলাম, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকবে। তো এই নিউক্লিওলাসটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে না, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকে, এটা মনে রাখবে। আর দেখো প্রোক্যারিওটিক সেলের ডিএনএ আমাদের এখানে দেখো ইউক্যারিওটিক সেলে বা মানবদেহে বা যে কোনো ইউক্যারিওটিক উন্নত সেলগুলোতে ডিএনএ কোথায় থাকে, ডিএনএ থাকে নিউক্লিয়াসে, ডিএনএ থাকে নিউক্লিয়াসে। কিন্তু ডিএনএ এক্ষেত্রে কোষে এমনি জাস্ট ভেসে বেড়ায়, নিউক্লিয়াসে থাকে না। তো ডিএনএ এখানে নিউক্লিয়াসে থাকে না। এছাড়া দেখো শ্যাপ গহ্বর, প্রোক্যারিওটিক কোষের যে শ্যাপ গহ্বর সেটা হচ্ছে থাকে না, থাকে না শ্যাপ গহ্বর বা এমনি ভ্যাকুয়ালস বলতে পারো। আর এখানে ইউক্যারিওটিক কোষে তো শ্যাপ গহ্বর থাকে। তো এখানে শ্যাপ গহ্বর থাকে না, কিন্তু গ্যাস গহ্বর থাকার পসিবিলিটি রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে থাকতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে থাকতেও নাও পারে। আর একটা রাইবোজোম, প্রোক্যারিওটিকের রাইবোজোমটা আকারে ছোট, এটা হচ্ছে 70S প্রকৃতির। আর ইউক্যারিওটিক কেসের মানে 70S সাইজের, এস ফর এখানে সাইজ। আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির, এখানে 80টা হচ্ছে সাইজ। তো রাইবোজোম প্রোক্যারিওটিক কোষে ছোট এবং ইউক্যারিওটিক কোষে বড়। এছাড়া দেখো নেক্সট হচ্ছে প্রোক্যারিওটিক কোষে তোমার সেল সাইকেল, সেটা হচ্ছে 20 থেকে 60 মিনিট, মানে একটা কোষ 20 থেকে 60 মিনিট পর্যন্ত বাঁচে। আর ইউক্যারিওটিক কোষে তোমার সেল সাইকেল হচ্ছে 12 থেকে 24 ঘন্টা। তো 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত একটা সেল বাঁচে। আর নিউক্লিওলাস, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিওলাস আগেই বলে দিলাম থাকে না, আর ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস থাকে। তো আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ সম্পর্কে পুরোটাই আমরা পড়ে নিলাম, এবং এটার পার্থক্য দিয়েও কিছু প্রশ্ন আসে। তো পার্থক্যটা সাইড বাই সাইড পড়বে, তাহলে যে কোথায় কোন কোষটা থাকে কোন কোষটা থাকে না, তো এটা পুরো প্রপারলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত তোমরা কোষ সম্পর্কে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়েছে। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণটা লিখে নিয়ে এসেছি, এর আগের দিন লিখে নিয়ে আসিনি বলে সময় বেশি লাগছিল। তো তোমরা যদি চাও যে আমি নেক্সট ডে থেকে আবার লিখে নিয়েই আসি যাতে তোমাদের সময়টা বেঁচে যায়, তো কমেন্ট করে জানিও। আর যদি চাও যে আমি কিছু না লিখে আনি, এমনি জাস্ট তোমাদের সামনে লিখি, তো সেক্ষেত্রে তোমরা তাহলেও কমেন্ট করে জানিয়ে দিও। আর বায়োলজির ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।